আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। সোশিওলজি অনার্সের একটা টপিক, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি, বিএসওসি 101। অনার্সের বিএসওসি 101 এমন একটা পেপার যেখানে আমরা সোশিওলজির ইন্ট্রোডাক্টরি পোর্শন গুলো, এমার্জেন্স, ডেভেলপমেন্ট, ফ্যাক্টরস, বেসিক কনসেপ্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই ইন্ট্রোডাক্টরি সোশিওলজি পোর্শনের মধ্যে আলোচনা করব। সেই বিএসওসি 101 ইন্ট্রোডাক্টরি সোশিওলজির আজকে আমরা প্রথম দুটো ইউনিট নিয়ে বিশ্লেষণ করব। কি ইউনিট দুটোর মধ্যে আছে? ইউনিট 1 এ আছে থিংকিং সোশিওলজিক্যালি এবং ইউনিট 2 এর বিষয়বস্তু হচ্ছে এমার্জেন্স অফ সোশিওলজি এন্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি, অর্থাৎ চিন্তা ভাবনার মধ্যে কিভাবে সমাজতাত্ত্বিক পরিভাষাকে নিয়ে আসবে। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চিন্তা ভাবনা করে থাকি, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করি। তাহলে এই চিন্তা ভাবনার প্রেক্ষাপটটা সমাজতাত্ত্বিক কিভাবে হয়ে উঠবে, এটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে, জানতে হবে। আর তার সাথে আমরা কি দেখব, ইউনিট 2 এর আন্ডারে পড়ব সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব এবং সোশ্যাল অ্যানথ্রোপোলজি বা সামাজিক নৃতত্ত্ব, এর উদ্ভব কিভাবে হয়, কখন হয় এবং তার মূল বিষয়বস্তু কি। সুতরাং আজকের যে আলোচনা সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থিংকিং সোশিওলজিক্যালি, অর্থাৎ সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনা এটা কিভাবে ফুটে উঠছে বা কোন কোন তাত্ত্বিকরা বা থিঙ্কাররা বা সোশিওলজিস্টরা প্রথম সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনার বিষয়বস্তু নিয়ে তাদের বক্তব্য রাখছে। তাহলে আমরা কি কি জিনিস দেখবো, আমরা এখানে কতগুলো জিনিসকে মাথায় রাখবো। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমাদের যে দৈনন্দিন জীবন, এভরিডে লাইফ, এটাকে প্রত্যেকেই নিজের মতো করে ইন্টারপ্রিট করি, নিজের মতো করে দেখি। অর্থাৎ প্রতিদিনের যে ঘটনা, এই প্রতিদিনের ঘটনা প্রত্যেকটা ব্যক্তির কাছে কিন্তু ডিফারেন্টলি হয়ে থাকে, পৃথক পৃথক রূপ পেয়ে থাকে। তাহলে এই প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন প্রেক্ষাপটে কিভাবে সমাজের বিভিন্ন অংশগুলোর সাথে সংযুক্ত হয়ে রয়েছে, তাদের ডেইলি লাইফকে কিভাবে এক্সিকিউট করে, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে একদম ঘুমোতে যাওয়া পর্যন্ত বিভিন্ন যে প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটগুলোকে কিভাবে তারা দেখে, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা বা পর্যবেক্ষণের জায়গা আস্তে আস্তে উঠে আসছে। সমাজতাত্ত্বিকরা সেগুলোকে স্থায়ীভাবে আলোচনা করার চেষ্টা করে, কিভাবে ব্যক্তি চিন্তা ভাবনা করে, কেন বিষয়টা চিন্তা ভাবনার মধ্যে চলে এলো, কোন কোন বিষয়গুলো করা উচিত, কোনগুলো করা উচিত নয়, রুলস, রেগুলেশনস, কাস্টমস, ভ্যালুজ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে চলে আসছে। অর্থাৎ যে কোনো সামাজিক সম্পর্ক কিভাবে গড়ে উঠছে, কিভাবে সেটা দীর্ঘ সময় ধরে স্থায়ী রূপ নিয়ে থাকে, কিভাবে কিভাবে সেটা মানুষের উপরে প্রভাব ফেলে, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সুতরাং সমাজ বিজ্ঞানীদের এই যে দৈনন্দিন জীবনে পর্যবেক্ষণ করার যে প্রেক্ষাপট, এটা কিন্তু আমাদেরকে প্রত্যেক মুহূর্তে জানতে হবে। অর্থাৎ সমাজতত্ত্ব আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবন সম্বন্ধে বাস্তবতাকে তুলে ধরতে শেখায় এবং সেগুলোকে বুঝতে সাহায্য করে। এভরিডে লাইফকে প্রত্যেকটা ব্যক্তি কিভাবে ইন্টারপ্রিট করছে, কিভাবে জানছে, এটা কিন্তু প্রাসঙ্গিক হয়ে আসছে। এ প্রসঙ্গে আমরা দুটো থিঙ্কার বা দুটো ব্যক্তির নাম আমরা দেখে নেব। এটা হচ্ছে জিগমন্ড বাউম্যান আর এটা হচ্ছে সিরাইট মিলস। জিগমন্ড বাউম্যান একজন পোস্ট মডার্ন থিঙ্কার। জিগমন্ড বাউম্যান কি বলতে চাইছেন? তিনি বলছেন যে শক্তিকে সামাজিক সম্পর্কের মূল চালক হিসাবে দেখতে হবে।
কিরকম, এখানে কোন ধরনের শক্তির কথা বলা হচ্ছে? শক্তি বলতে দেখো প্রত্যেকটা সামাজিক সম্পর্কের মধ্যে একটা কিন্তু পাওয়ার স্ট্রাকচার কাজ করে। যেমন ধরো টিচার স্টুডেন্টের মধ্যেকার রিলেশনশিপ, টিচার স্টুডেন্ট যে সম্পর্কের বাঁধনে আবদ্ধ, সেই সম্পর্কের বাঁধনে থেকে একটা পাওয়ার স্ট্রাকচার কাজ করে। কোথাও না কোথাও টিচার স্টুডেন্টদের থেকে একাডেমিক্যালি সুপিরিয়র জায়গায় বিলং করে। স্নেহ, ভালোবাসা, মর্যাদা, এই প্রেক্ষাপটের দিক থেকে কিন্তু টিচারের স্থান এবং স্টুডেন্টের স্থানের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে একটা শক্তির জায়গা তো থেকে থাকলো। বা ধরো দুই ভাইয়ের মধ্যে কার রিলেশনশিপ, বড় ভাই এবং ছোট ভাই, বা ভার্চুয়ালি ব্লাড রিলেশনশিপের অ্যাসপেক্ট দেখো বড় ভাই কিন্তু ছোট ভাই থেকে কোথাও না কোথাও বেশি মর্যাদা বা শক্তি বিলং করে, ক্ষমতা ভোগ করে। মিলস এর ক্ষেত্রে আমরা কি দেখবো? মিলস কি বলছে? মিলস বলছে যে প্রত্যেকটা সমাজ কাঠামোর মধ্যে কিন্তু অনেকগুলো অংশের সংমিশ্রণ রয়েছে, যে অংশগুলো একটা সমাজকে স্বয়ং সম্পূর্ণ রূপ দেয়। একটা ব্যক্তির জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক যে জার্নি, এটা কিন্তু একটা সমাজের প্রেক্ষাপটের মধ্যেই সম্পন্ন হয়। তাহলে সমাজকে কিন্তু একটা কাঠামোগত বৃহত্তর আকার হিসাবে দেখবো, যা ব্যক্তির উপরে কিন্তু সার্বিকভাবে প্রভাব ফেলে। তিনি দেখানোর চেষ্টা করেছেন যে একটা সমাজ কাঠামোর মধ্যে ব্যক্তি কিভাবে সামাজিক মূল্যবোধ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত হয়। এটা মূল্যবোধ ব্যক্তি কি করে? ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, ব্যক্তিকে শৃঙ্খলিত করে, কি করা উচিত কি করা উচিত নয়, ব্যক্তির নিজস্ব পরিচয় প্রদানে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। আর এই মূল্যবোধগুলো কিভাবে গড়ে ওঠে তার জন্য কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রয়োজন রয়েছে। একটা ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু মূল্যবোধকে স্বতন্ত্র রূপ দেওয়ার চেষ্টা করে। তাহলে মূল্যবোধকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে ঐতিহাসিক প্রেক্ষাপটের পরিকাঠামো ধরতে হবে। ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে দিয়েই তো সমাজে মূল্যবোধগুলো কংক্রিটাইজ রূপ নেয়। মানুষ সেগুলোকে দীর্ঘ সময় ধরে মেনে চলে কেন? কারণ সেগুলো মানুষের উপরে প্রভাব ফেলে, সেগুলো মানুষের জীবনকে সুনির্দিষ্ট দিশা প্রদান করে, ওয়ে অফ ডিরেকশনস দেয় দিয়ে থাকে। তাহলে মূল্যবোধের প্রাসঙ্গিকতা কিন্তু রয়েছে, এবং এগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে কিন্তু একটা সমাজ থেকে আরেকটা সমাজ, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে স্থানান্তরিত হয়। দেখো এখানে সোশিওলজিক্যাল মেথডে আলোচনা করব। কেন মেথডের প্রাসঙ্গিকতা? কারণ প্রত্যেকটা সমাজতাত্ত্বিক যখন সমাজ সম্বন্ধে তার বক্তব্যকে উপস্থাপন করার চেষ্টা করে, তারা কিন্তু এমনি ইন জেনারেল ওয়েতে সে বিষয়ে কথা বলে না। তারা নির্দিষ্ট পদ্ধতি বা প্রেক্ষাপটকে সামনে রেখে বিষয়গুলোকে উপস্থাপন করতে চায়। আর এক্ষেত্রে মিলস এবং দুর্খেইম, যে দুটো তাত্ত্বিকের কথা এখানে বলা হচ্ছে, তারা কিন্তু সামাজিক বিশ্লেষণের দুটো গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলছে। মিলসের আলোচনায় আমরা অ্যাবস্ট্রাক্টেড এমপিরিসিজম পাবো। অ্যাবস্ট্রাক্ট মানে তুমি জানোই বাংলা হচ্ছে বিমূর্ত, এমপিরিসিজম মানে যেটা অভিজ্ঞতাবাদ, অর্থাৎ ব্যক্তি কিভাবে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে রপ্ত করে প্রেক্ষাপটগুলোকে, মূল্যবোধগুলোকে, রীতিনীতি, জীবনশৈলী ব্যক্তি অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজের মধ্যে কিন্তু ইন্টারনালাইজ করে। অর্থাৎ আমরা কোনো বিষয় সম্বন্ধে দীর্ঘদিন দীর্ঘ প্রেক্ষাপট দেখে তার ধারণা তৈরি করতে পারি, তার কালচারের পার্ট তৈরি করে নিতে পারি। আমরা প্রত্যেকটা জীবনের প্রেক্ষাপট শৃঙ্খলিত করার জন্য কি যে বিষয়টাকে আমরা দেখতে পাবো,
তার মানে তার আমার উপরে প্রভাব রয়েছে, সমাজ ব্যক্তির উপরে প্রভাব ফেলছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে, সমাজ ব্যক্তির উপরে প্রভাব ফেলে ফ্যামিলি, স্কুল, কলেজ, পলিটিক্স, এডুকেশন, রুলস, রেগুলেশন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তির জীবনকে নিয়ন্ত্রণ করে। তবেই তো সমাজের এক্সিস্টেন্সটাকে আমরা বুঝতে পারি, সমাজ নিজের অস্তিত্বকে টিকিয়ে কিভাবে রাখছে, থ্রু দিস ডিফারেন্ট সোশ্যাল ইনস্টিটিউশনস। বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু সমাজ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে। রুলস ফর দ্য এক্সপ্লানেশনের কথা বলছে দুর্খেইম তার সোশিওলজিক্যাল মেথডের অভ্যন্তরে। এক্সপ্লানেশন ব্যক্তির মধ্যে নলেজের ফ্লো বাড়াতে সহায়তা করে। কোন জিনিসকে ডিটেইলে জানার ক্ষেত্রে আমাকে এক্সপ্লানেশনের প্রয়োজন রয়েছে। তোমরা যখন নতুন হায়ার স্টাডিজের মধ্যে ইনক্লুড করেছো, নতুন একটা টপিক, নতুন জিনিস তুমি পড়বে, যতক্ষণ না তুমি পড়ছো ততক্ষণ পর্যন্ত তোমার সেই বিষয়ে নলেজ তৈরি হবে না। তার মানে সেই বিষয়ে নলেজ তৈরি করার জন্য তোমাকে বই পড়তে হবে। যত তুমি সেটাকে নার্চার করবে, তত তুমি সেই ফিল্ডে দক্ষ তৈরি হবে। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এমপিরিসিজম, এগুলো ব্যক্তি কি করছে? ব্যক্তিকে দক্ষ তৈরি করে, ব্যক্তিকে সমাজের মতো করে হতে সহায়তা করে। সমাজতাত্ত্বিক ধারণা, দেখো এখানে আমরা সোশিওলজির কতগুলো গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করব। কি কি ধারণা নিয়ে আমরা আলোচনা করব? দেখো এখানে কতগুলো টপিকের আমি উপস্থাপন করেছি। গ্রুপস, কমিউনিটি এন্ড অ্যাসোসিয়েশনস, সোশ্যালাইজেশনস, স্ট্রেঞ্জার, টুগেদার এন্ড অ্যাপার্ট। এই ধরনের টপিকগুলো তোমরা তোমাদের বইয়ে পাবে, বিএসএসসি 101 ডেফিনেটলি পাবে। সেখান থেকেই টপিকগুলোকে নেওয়া হয়েছে এবং তার ব্যাখ্যা উপস্থাপন করার মধ্যে দিয়ে তোমাদেরকে বিষয়টা আরো ইজি করার চেষ্টা করছি। গোষ্ঠী, দেখো গোষ্ঠী তখনই তৈরি হবে যখন একটা কমন ইন্টারেস্ট বা কমন গোল প্রতিফলিত হয়, অর্থাৎ ব্যক্তির মধ্যে যখন দায়বদ্ধতা তৈরি হয়, ইন্টারেস্ট, গোল তৈরি হচ্ছে। এই যে গোষ্ঠীর কথা বলা হচ্ছে এখানে, এই গোষ্ঠী ছোট হতে পারে বা বড় হতে পারে। দেখো প্রাইমারি, একদম প্রাইমারি গ্রুপ যদি আমরা বলি, দেখো আমরা নিচে এখানে তো দুটো টাইপস আলোচনা করার চেষ্টা করেছি, প্রাইমারি গ্রুপ এন্ড সেকেন্ডারি গ্রুপ। খুব ক্লোজ রিলেটেড ওরিয়েন্টেড গ্রুপস হচ্ছে দেখো প্রাইমারি গ্রুপ। যেমন ধরো ফ্যামিলি, পরিবারের সদস্যরা প্রত্যেকেই দেখো একে অপরের প্রতি দায়বদ্ধ, একে অপরের প্রতি স্নেহ, দায়িত্ববোধ গুলোকে মেনে নেওয়ার চেষ্টা করে। গ্রুপস। সেকেন্ড দেখো ইন গ্রুপ এন্ড আউট গ্রুপ। তাহলে এরকম আলোচনা করে নিই, সেকেন্ডারি গ্রুপটা আলোচনা করে নিই। তাহলে গ্রুপসে আমরা কি পেলাম? গ্রুপস হচ্ছে এমন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল কোঅর্ডিনেশনস যেখানে ব্যক্তিরা কমন ইন্টারেস্টকে ফলো করার চেষ্টা করে। কিছু গ্রুপ রয়েছে যেখানে আবেগীয় বন্ধন রয়েছে, কিছু গ্রুপ যেখানে আবেগীয় বন্ধন নেই। কিন্তু গ্রুপস প্রাইমারিলি কি করছে? প্রাইমারিলি কিছু ইন্টারেস্ট বা লক্ষ্য বা বৈশিষ্ট্যকে ফলো করার চেষ্টা করে। প্রাইমারি গ্রুপের ক্ষেত্রে হচ্ছে সেই গ্রুপগুলোকে বুঝবো যেগুলো রক্তের সম্পর্ক বা অনেক বেশি আবেগীয় বন্ধনকে প্রাধান্য দেয়। অর্থাৎ আবেগীয় বন্ধন কেন্দ্রিক যে গোষ্ঠীগুলো, সেগুলো সব প্রাইমারি গ্রুপের মধ্যে পড়বে এবং এগুলো কম্পারেটিভলি ছোট হয় আকারে। যেমন ধরো হাজবেন্ড ওয়াইফ বা ফ্যামিলি, ধরো ফ্যামিলি যে গ্রুপ, খুব স্মল গ্রুপ, ছোট গ্রুপ, পরিবারের সদস্যদেরকে নিয়ে গড়ে ওঠা। এই গোষ্ঠীর দেখো এত বেশি একাত্ম, এত বেশি আবেগীয়, এই গোষ্ঠীর সদস্যরা একে অপরের প্রতি দায়িত্বশীল, একে অপরের প্রতি আবেগীয় বন্ধনকে মেনে নিতে উৎসুক, আবেগীয় বন্ধনকে ধরে রাখতে সহায়তা করে। অন্যদিকে আমরা কি পাবো? অন্যদিকে আমরা পাবো ইন গ্রুপ এন্ড আউট গ্রুপ, অন্তঃগোষ্ঠী এবং বহিঃগোষ্ঠী। ইন গ্রুপ বলতে আমরা সেই ধরনের গোষ্ঠীকে বলবো যেখানে ব্যক্তির মধ্যে এই ফিলিংসটা কাজ করে যে সে একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। দেখবে তোমরা কলেজে পড়ো, তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি বলো যে আমি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, আমি এই স্পেসিফিক্যালি সোশিওলজির স্টুডেন্ট। তাহলে সোশিওলজির প্রতি তোমার একটা নিজস্বতা রয়েছে, একটা ইন ফিলিংস রয়েছে, উই ফিলিংস রয়েছে। ইন গ্রুপ হচ্ছে সেই ধরনের গোষ্ঠী যেখানে ব্যক্তি
তার নিজস্বতার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে, যেখানে ব্যক্তি বলতে পারে আই এম এ পার্ট অফ দিস গ্রুপ, উই ফিলিংস। দেখো আমরা অনেকগুলো উদাহরণ বলতে পারি, আমরা বলতে পারি আমার পরিবারের কথা বলতে পারি, আমার পাড়ার কথা বলতে পারি, আমার ক্লাবের কথা বলতে পারি। আর যেখানে ব্যক্তি তার ইমোশনসকে তার নিজস্ব বলার এই অধিকারটা রয়েছে, দিস কল ইন গ্রুপ। কিন্তু যখন আমরা আউট গ্রুপে কথা বলবো, আউট গ্রুপের মধ্যে কিন্তু ব্যক্তির এই ফিলিংসটা কাজ করে না। ব্যক্তি কিন্তু নিজেকে বলতে পারেন না দ্যাট আই এম দ্য পার্ট অফ দ্যাট গ্রুপ। কেন? সেখানে ব্যক্তির আবেগীয় বন্ধন নেই। অর্থাৎ বহির্গোষ্ঠীর কাছে ব্যক্তি কখনো এই ফিলিংসটা করে না। তুমি ধরো ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি স্টুডেন্ট, সোশিয়োলজি ডিপার্টমেন্টে বসে আছো, এটাকে তুমি যতটা নিজস্ব আপন আমার আবেগ পূর্ণ করতে পারবে বা বলতে পারবে, তুমি ধরো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বসে আছো, তুমি কিন্তু সেই ডিপার্টমেন্টটাকে তোমার নিজের বলতে পারো না, বা তোমার তার মধ্যে থেকেও সবার সঙ্গে থেকেও তুমি কেমন যেন একটা আইসোলেটেড ফিল করছো, কারণ কোথাও না কোথাও all the other belongings are present from the chemistry background. The chemistry department তুমি গেছো chemistry background-এ, তার সাথে তোমার একাডেমিক্যালি বা উই ফিলিংস গত কোনো মিল হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো তারা তোমার বন্ধু, কিন্তু তাদের ডিপার্টমেন্টে তুমি তার নিজস্বতার ফিলিংস তুমি পাচ্ছ না যতটা তুমি তোমার নিজের ডিপার্টমেন্টে পাও। কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশনস, সম্প্রদায় এবং সমিতি। দেখো সম্প্রদায় এবং সমিতির মধ্যে যদি দেখার চেষ্টা করো, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, কমিউনিটি কিন্তু স্প্যানে অনেক বেশি। কমিউনিটিটা বৃহত্তর অঞ্চল জুড়ে, এলাকা জুড়ে থাকে। কমিউনিটি একটা সোশ্যাল সিকিউরিটি, একটা সার্ভিস প্রোভাইড করে, একটা সোশ্যাল সার্ভিস প্রোভাইড করে, একটা বৃহত্তর পরিচয় প্রদান করে। কিন্তু অ্যাসোসিয়েশনস কিন্তু কমিউনিটির তুলনায় ক্ষুদ্র। অ্যাসোসিয়েশনস কি করে? অ্যাসোসিয়েশনস গড়ে ওঠে কতগুলো স্পেসিফিক গোলকে এক্সিকিউট করার জন্য। অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্যকে পরাভূত করার জন্যই কিন্তু অ্যাসোসিয়েশনস এর প্রয়োজন। অর্থাৎ যেমন ধরো ক্লাব ইজ ওয়ান টাইপ অফ অ্যাসোসিয়েশনস, অফিস কোন টাইপ অফ অ্যাসোসিয়েশনস, অর্থাৎ পুরো স্পেসিফিক লক্ষ্যকে সেটা ফোকাস করে। সমস্ত কর্মী তারা যেখানে বসবাস করে তারা সেখানে আবেগীয় বন্ধন নয়, তারা প্রত্যেকে কিন্তু জব ওরিয়েন্টেশনের উপরে বেস করে আবদ্ধ। অর্থাৎ তাকে সেই কাজটা করতে হবে, কারণ তার জন্য স্যালারি পায়। অ্যাসোসিয়েশনের সাথে ব্যক্তি আবেগগতভাবে অ্যাসোসিয়েটেড নয়, রুলস এন্ড রেগুলেশনের উপরে ভিত্তি করে অ্যাসোসিয়েটেড। আবার কমিউনিটির সাথে কম্পেয়ার করে যদি দেখো, অ্যাসোসিয়েশন কিন্তু কমিউনিটি থেকে অনেক ছোট। একটা কমিউনিটির আন্ডারে মাল্টিপল অ্যাসোসিয়েশনস থাকতে পারে, কিন্তু একটা অ্যাসোসিয়েশনস এর আন্ডারে কমিউনিটি থাকতে পারে না, কারণ কমিউনিটি আকারে অনেক বড়। একটা সম্প্রদায় ধরো গ্রাম সম্প্রদায়, ঠিক আছে, এটা গ্রাম বা একটা পাড়া ধরো, লোকালিটির মধ্যে অনেক অফিস থাকতে পারে, প্রত্যেকটা অফিস অনেকগুলো ক্লাব থাকতে পারে, প্রত্যেকটা একটা অ্যাসোসিয়েশনসকে রিপ্রেজেন্ট করে। তাহলে একটা কমিউনিটি আন্ডারে মাল্টিপল অ্যাসোসিয়েশন থাকতে পারে, কিন্তু একটা অ্যাসোসিয়েশনস এর আন্ডারে মাল্টিপল কমিউনিটি কখনোই থাকবে না। সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ। সামাজিকীকরণ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পরবর্তীকালেও পড়াবো। এই সামাজিকীকরণ থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন্স আসে। দেখো যে শব্দগুলো জেশনস দিয়ে শেষ হয়, ZATION বা SATION, ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাসপেক্টে এটা চেঞ্জ হয়ে যায়, জেড আর এস এর পরিভাষা চেঞ্জ হয়ে যায়, ওয়ার্ডিং চেঞ্জ হতে থাকে। তাহলে এই যে সোশ্যালাইজেশনস, তাহলে জেশন শব্দটা যেখানেই থাকবে তোমরা বুঝে নেবে যে এটা একটা প্রসেসকে ইন্ডিকেট করছে। প্রসেস মানে যেটা কন্টিনিউয়াসলি হতে থাকে, যেটা কখনো স্টপ হয়ে যায় না। তাহলে সোশ্যালাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস বা প্রক্রিয়া যেটা সারা জীবন চলে। তাহলে এটার অর্থ কি? এটা হলো এটা ব্যক্তিকে সোশ্যাল ভ্যালুজ, কালচারাল আইডিয়ালস, আইডিওলজিস
এগুলোকে আত্মস্থ করতে শেখায়। দ্য প্রসেস অফ লার্নিং, শেখার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় সোশ্যালাইজেশন। এবং মাথায় রাখতে হবে যে এই যে সোশ্যালাইজেশন, এই সোশ্যালাইজেশন কিন্তু নেভার এন্ডিং প্রসেস, অর্থাৎ একদম মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন কিন্তু এটা চলতে থাকে, কারণ ব্যক্তি কোনো না কোনো সময়ে কিছু না কিছু কনস্ট্যান্টলি শিখছে। তারপরে কি বলছে, তারপরে বলা হচ্ছে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে এমন একটা ব্যক্তি, এমন একটা অপরিচিত ব্যক্তি যার ইম্পর্টেন্স কিন্তু সবসময় রয়েছে। একটা স্ট্রেঞ্জার ব্যক্তির জীবনে, অন্য একটা ব্যক্তির জীবনে সবসময় কিন্তু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটা স্ট্রেঞ্জারের ইম্পর্টেন্স সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। অর্থাৎ ব্যক্তি তার নিজের সম্বন্ধে সচেতন হয় যখন তার সামনে কোনো অপরিচিত ব্যক্তি আসে। বা এটাও বলতে পারি, একটা স্ট্রেঞ্জার আসার ফলে একটা নতুন নলেজ বা কালচারাল ফ্লোকে ব্যক্তির সামনে উপস্থাপন করে। তুমি ধরো গেছো ঘুরতে, আউট অফ অ্যাব্রড ঘুরতে গেছো, একটা ডিফারেন্ট কান্ট্রির ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ব্যক্তিকে তুমি দেখছো, তার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছো, স্ট্রেঞ্জার পারসন, কিন্তু তার সঙ্গে কমিউনিকেশন তোমাকে কতগুলো নলেজকে শেয়ার করতে শেখাবে, তোমাকে এই বোধটা যে জানতে শেখাবে যে ইউ আর নট প্রেজেন্ট ইন ইয়োর লোকালিটি, ইন ইয়োর কান্ট্রি, ইউ আর প্রেজেন্ট ইন অ্যাব্রড, সো দ্যাট ইউ ক্যান ম্যানেজ yourself, you can take care of self with specific language and communication system, so that you people can communicate with themselves. তাহলে স্ট্রেঞ্জার সবসময় একটা অপরিচিত ব্যক্তির, এবং একটা জিনিস মাথায় রাখবে, এখানে তোমরা পরবর্তীকালে পড়বে, জিমেল আমি পড়াবো, জিমেল কিন্তু স্ট্রেঞ্জারের কথা বারবার করে বলছে। জিমেল বলছে যে স্ট্রেঞ্জার কিন্তু ম্যাসিভ রোল আছে। দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এইরকম একটা দ্বন্দ্বমূলক পরিস্থিতিতে একটা তৃতীয় ব্যক্তি, একটা স্ট্রেঞ্জার কিন্তু সেই সমস্যাকে রিজলভ করতে পারে, সেই দ্বন্দ্বের সমাধান করতে পারে। তাহলে স্ট্রেঞ্জারের কিন্তু বরাবরই শক্তি বা প্রাধান্য অনেক বেশি পরিলক্ষিত হয়। টুগেদার এন্ড অ্যাপার্ট, একসাথে থাকা বা পৃথক, দুটোরই প্রয়োজন রয়েছে। সমাজের মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক কনফ্লিক্টে যেমন প্রয়োজন রয়েছে, তেমনই প্রয়োজন রয়েছে শৃঙ্খলা। তাই টুগেদারনেস এবং অ্যাপার্ট, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আলোচনা প্রাসঙ্গিক হয়ে ওঠে। সমাজে ব্যক্তি কিভাবে একসাথে বসবাস করে, টুগেদার, পরিবারের সদস্যরা কিভাবে একে অপরের প্রতি দায়িত্বশীল, একটা বন্ধু একটা বন্ধুর প্রতি দায়িত্বশীল, কিন্তু যে দায়িত্বটা বন্ধু বা পরিবারের কাঠামোর মধ্যে দেখতে পাবে, সেটা কিন্তু একটা অফিসের স্ট্রাকচারের মধ্যে বা রাস্তাঘাটে একটা স্ট্রেঞ্জারের ক্ষেত্রে অতটা পরিলক্ষিত হয় না। তাহলে টুগেদার এন্ড অ্যাপার্ট, এটাও কিন্তু অনেক বেশি সিচুয়েশনস ওরিয়েন্টেড। পরিস্থিতির সাথে সাথে ব্যক্তি এগুলোকে আত্মস্থ করে, এগুলো সম্বন্ধে রপ্ত করে অভিজ্ঞতা। 5 নম্বর পয়েন্ট মিলস কি বলছে, 5 নম্বর স্লাইডে দেখো, এখানে মিলস বলা হচ্ছে যে ব্যবহারিকতার ধরন এবং আমলাতান্ত্রিক নীতি। এখানে মিলস যে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছে কি, সামাজিক বিজ্ঞানের প্রধান সমস্যা হলো বস্তুনিষ্ঠতা এবং দৃষ্টিকোণ, অর্থাৎ অবজেক্টিভিটির একটা বড় বিষয় কোথায় দেখতে পাবো আমরা, সমাজ বিজ্ঞানের প্রথম দিককার আলোচনায়। অর্থাৎ অবজেক্টিভিটি শব্দটা, এই কথাটা কিন্তু সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্সের অ্যাপিয়ারেন্স থেকে তোলা হয়। ফিজিক্যাল সায়েন্সে সেই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে অবজেক্টিফিকেশন ছিল। তাহলে সমাজ বিজ্ঞানের তিনি কি বলছেন যে প্রধান সমস্যাই হলো বস্তুনিষ্ঠতা। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা সমাজের ক্ষেত্রকে যদি আমরা বস্তুগত আকারে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা থেকে আমরা সঠিক জ্ঞান সংগ্রহ করতে পারবো না।
অর্থাৎ একটা ব্যক্তির ইমোশনসকে আমরা কিভাবে বস্তুগত প্রেক্ষাপট দিয়ে তুলে ধরবো। 2 নম্বর, একজন ব্যক্তির কাছে যা গুরুত্বপূর্ণ বলে মনে হতে পারে সেটা অন্যের কাছে ততটা নাও হতে পারে। অর্থাৎ দেখো এখানে খুব সুন্দর একটা কথা বলছে, একটা ব্যক্তি যে আরেকটা ব্যক্তি থেকে ডিফারেন্ট এটা তখনই বোঝা যাবে দুটো ব্যক্তির যে চয়েস, যে ইন্টারেস্ট, এটা কিন্তু ডিফার করে যায়। একই রেস্টুরেন্টে বসে থাকা একটা ব্যক্তি হয়তো নিরামিষ খাচ্ছে, একটা ব্যক্তি হয়তো আমিষ খাচ্ছে, কেউ হয়তো রাইস খাচ্ছে, কেউ হয়তো রুটি খাচ্ছে, কেউ হয়তো লুচি খাচ্ছে। তাহলে সমাজে এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রাধান্য দিতে হবে, কারণ এগুলো ব্যক্তি বিশেষে আলাদা হয়ে যায়, এগুলো সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তিন নম্বর কি বলছে, দেখো উত্তর ঔপনিবেশিক তত্ত্ব লিঙ্গ পক্ষপাত এবং পক্ষপাতের ন্যায় রূপ সম্পর্কে কথা বলতে শুরু করে। জেন্ডার ডিসক্রিমিনেশনস, অর্থাৎ সমাজ দীর্ঘদিন ধরে মহিলা পুরুষের মধ্যে একটা কিন্তু ভেদাভেদের চিত্র সবসময় উপস্থাপন করেছে। ভেদাভেদের চিত্র উপস্থাপন করেছেন। পুরুষরা সমস্ত ক্ষেত্রে সমাজে মহিলাদের থেকে উচ্চ স্তরে বিলং করে, তাদের মর্যাদা মহিলাদের থেকে বেশি। তাহলে এই যে মহিলাকে সাপ্রেস করে রাখা, তাকে ছোট করে রাখা, এই যে সেখান থেকেই তৈরি হয় জেন্ডার ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে লড়াই। তারা জেন্ডার ইকুইলিব্রিয়ামের কথা বলছে, নারী পুরুষের মধ্যে ভেদাভেদকে ভুলে গিয়ে মধ্যেকার সমতাকে প্রাধান্য দিতে হবে। কিভাবে উভয় সমাজের দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটাকে বুঝতে হবে। 4 নম্বর কি বলছে, সামাজিক সমস্যাগুলি তখনই অধ্যয়নের দিক জন্য সত্যিই প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন সেগুলিকে অধ্যয়ন করা হয় মূল্যবোধের দ্বন্দ্ব ছাড়াই। অর্থাৎ ভ্যালু ইজ মোর ইম্পর্টেন্ট। মূল্যবোধ কখন তৈরি হয়? মূল্যবোধ দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট বেয়ে একটা কংক্রিটাইজ রূপ ফর্ম করে। একটা হিন্দু জীবনশৈলী আর একটা মুসলিমের জীবনশৈলী ডিফারেন্ট। ফুড হ্যাবিট, ড্রেসিং সেন্স, এডুকেশনাল অনেক প্রেক্ষাপটের মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। তাহলে দেখো মূল্যবোধ কি করছে, মূল্যবোধের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি কখন হয়? যখন দুটো গোষ্ঠী বা সম্প্রদায়ের মূল্যবোধ পাশাপাশি থাকার ফলে একে অপরকে প্রভাবিত করে এবং একটা কনফ্লিক্টিং নেচার তৈরি করে। জিমেল কিন্তু এই বিষয়ে বিস্তর আলোচনা করছে। জিমেল দেখানোর চেষ্টা করে যে কিভাবে ভ্যালু স্ট্রাকচার, রুলস এন্ড রেগুলেশনস ব্যক্তির মধ্যেকার সমস্যার বাতাবরণ তৈরির জন্য দায়ী। এগুলোকে বুঝতে হবে, তবেই তো সমাজের এসেন্সকে বুঝতে পারবো, মূল্যবোধগুলোকে বুঝতে পারবো। তারপরের পয়েন্টটা দেখো, তারপরের যে পয়েন্ট 5, সেখানে কি বলছে, হিউম কি বলছে। হিউম মন্তব্য করছেন যে আমরা যা বিশ্বাস করি তা থেকে আমাদের কিভাবে কাজ করা উচিত তা আমরা নির্ণয় করতে পারি না। কিরকম? আমরা যা বিশ্বাস করি, অর্থাৎ আমরা যেভাবে কাজটা করব ভাবি, সবসময় কিন্তু কাজটা সেভাবে হয় না। তোমরা যদি পরবর্তীকালে ওয়েবার যখন পড়লে, ওয়েবার তত্ত্বের মধ্যেও তোমরা এই প্রেক্ষাপটটা খুঁজে পাবে। অর্থাৎ আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি যে এই কাজটাকে এইভাবে এক্সিকিউট করব, বাড়ি থেকে বেরিয়ে এই কাজগুলোকে এইভাবে সম্পন্ন করব, সম্ভব নয়। এইভাবে কিন্তু বাস্তবকে তুলে ধরা সম্ভব নয়। অর্থাৎ আমরা যেভাবে ভেবে কাজ করি সবসময় সেইভাবেই কি কাজটা হবে, এটা বলা খুব কঠিন। আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব সমাজতত্ত্বের উদ্ভবের প্রেক্ষাপট। দেখো সাবজেক্টটা ধরো হট করে আকাশ থেকে পড়েনি, বা মাটি থেকে ধরো ইভলভ হয়েছে, মাটি থেকে ফুটের উপর থেকে উঠে এসছে সোশিয়াল একটা বই। এইভাবে তো সমাজতত্ত্বের উদ্ভব হয়নি, তার উদ্ভবের চিত্র বা প্রেক্ষাপট তো ভিন্ন। তাহলে কোন ধরনের সামাজিক প্রেক্ষাপটগুলো বা সাংস্কৃতিক প্রেক্ষাপটগুলো সমাজতত্ত্বের উদ্ভবের পথ তৈরি করছে, এটা কিন্তু আজকে জানার প্রাসঙ্গিকতা রয়েছে। নাম কি বলছে, 18 এবং 19-এর দশকে পশ্চিম ইউরোপ দ্রুত এবং গভীর পরিবর্তন, স্বাভাবিক।
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশনস, আরো ধরো আমেরিকান রেভলিউশন, এরকম বিভিন্ন রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কনস্ট্যান্ট হতে থাকে 18th এবং 19th সেঞ্চুরিতে। 17th সেঞ্চুরিতে আমরা পাবো এই যে ডেভেলপমেন্ট, এই যে প্রগতি, এই প্রগতি কিন্তু সেই সময় সমাজ কাঠামোয় বিস্তর পরিবর্তন নিয়ে আসে। আর এই বিস্তর পরিবর্তনের হাত থেকে সমাজকে প্রপার দিশা দেওয়ার জন্য আদার্স কোথ সমাজতত্ত্বের মতো সাবজেক্টের ইনভেনশন করে থাকেন। সেই সময় কিন্তু ফিজিক্যাল সায়েন্সের তত্ত্বগুলোর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফিজিক্যাল সায়েন্স কি করে? ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা যুক্তিকেন্দ্রিক বিষয়গুলোকে প্রাধান্য দিত, অবজারভেশনকে প্রাধান্য দিই। তাহলে যখন সমাজতত্ত্বের উত্থান হচ্ছে তখন কিন্তু এই যুক্তিকেন্দ্রিক দিকগুলোর উপরে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে প্রথম দিককার যে সমাজতাত্ত্বিকরা তারা কিন্তু সোশিওলজিকে যুক্তিকেন্দ্রিকতার আঙ্গিকে উপস্থাপন করতে চেয়েছিল, বৈজ্ঞানিক প্রেক্ষাপটে উপস্থাপন করতে চেয়েছিলেন। আর কি? আর হচ্ছে কৃষিভিত্তিক সমাজ থেকে শহরে শিল্প সমাজের রূপান্তর। কৃষিভিত্তিক সমাজ থেকে শিল্প সমাজের রূপান্তর, অর্থাৎ আধুনিক সমাজে অর্থনৈতিক ব্যবস্থা সিংহভাগ শহরাঞ্চলে শিল্প ব্যবস্থার উপর দাঁড়িয়ে রয়েছে। গ্রামীণ যে কৃষিভিত্তিক সমাজ কাঠামোর কথা বলা হচ্ছে না, দেখো গ্রামীণ যে কৃষিভিত্তিক সমাজ, এই গ্রাম সমাজ আমরা কি দেখেছি? গ্রাম সমাজের যে ইকোনমি এটা এগ্রিকালচার উপর ডিপেন্ড করে। তো আর শহরের ইকোনমি কার উপর ডিপেন্ড করে? শহরের উপর ইকোনমি ডিপেন্ড করছে সার্ভিস সেক্টরের উপরে। অর্থাৎ এই যে এগ্রিকালচার ইকোনমি আস্তে আস্তে সার্ভিস সেক্টরে যে শিফট করছে, তাহলে সমাজ কাঠামোর পরিবর্তন হচ্ছে। তাহলে সমাজ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যাগুলোর আলোচনা কিন্তু প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই সমস্যাগুলোর আলোচনা সেই সময় কেন গুরুত্ব পেতে থাকলো, যে কিভাবে সমাজের পরিবর্তন হচ্ছে, কেনই বা মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে, কেন তারা কৃষিকার্যে বেশি মনোযোগী নয়, কেন কৃষিকেন্দ্রিক অর্থনীতি শহরে অর্থনীতিকে পিছিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার রেস কিন্তু সেই সময় সমাজগুলোতে শুরু হতে থাকে। আর কি কি হয়? শুধু মাত্র কি শিল্পের ডেভেলপমেন্ট হয়েছে? আস্তে আস্তে পরিবর্তন হয়েছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রগুলিতেও। প্রত্যেকটা ক্ষেত্রই ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলেছে। প্রত্যেকটা ক্ষেত্রই অর্থাৎ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটগুলো কিন্তু কনস্ট্যান্টলি পরিবর্তিত হয়েছে এবং সেগুলোকে জানার প্রয়োজন অনুভূত হয়েছে। শিল্পায়ন এবং আধুনিকীকরণ। দেখো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা যখন বলবো বা ধরো মডার্নাইজেশনের কথা যখন বলছি, তোমরা ভালো করে জানো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড মডার্নাইজেশন সমাজে বিস্তর পরিবর্তন নিয়ে এসেছে। প্রোডাকশন সিস্টেমকে ম্যানুয়াল লেবার থেকে মেশিন লেবার ট্রান্সফর্ম করে দিয়েছে। এই যে শিল্পায়ন বা আধুনিকীকরণ, এটা আরো বেশি দ্রুত হয় ব্রিটিশদের আসার পর থেকে। আর এর হাত ধরে কি হচ্ছে? শিল্পায়ন এবং নগরায়নের হাত ধরে সমাজের বিস্তর পরিবর্তন। এখানে দেখো যে যতগুলো পয়েন্ট বলা হয়েছে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সমাজে কোনো না কোনো ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসছে। এই প্রত্যেকটা পরিবর্তন সমাজের উপরে প্রভাব ফেলছে এবং যেহেতু সমাজের উপরে প্রভাব ফেলছে তার আলোচনা কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে। শিল্পায়ন এবং আধুনিকীকরণ একটি বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি, অর্থাৎ সমাজে যে বিদ্রোহ, বিশৃঙ্খলতার পরিবেশ তৈরি হচ্ছে, তার তো ব্যাখ্যা করতে হবে। কেন কেন মানুষ বিশৃঙ্খল, কেন মানুষ চুরি করলো, কেন ডাকাতি করলো, why the people doing this type of things, এগুলোকে জানার যথার্থ পরিধি বা প্রেক্ষাপটের প্রয়োজন অনুভূত হলো। আর এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগাস্ট কোথ কিন্তু সমাজতত্ত্বের উত্থান ঘটাচ্ছে। এনলাইটমেন্ট or age of revolutions, সমাজতত্ত্ব বা সামাজিক নৃতত্ত্বের উদ্ভবের পশ্চাতে এনলাইটমেন্ট একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। এবং তোমরা ভালো করে বুঝতে পেরেছো যে এনলাইটমেন্ট কি ইন্ডিকেট করছে? এজ অফ রিজন, অর্থাৎ সবকিছুকে যুক্তি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার যে চিত্র, এটা এনলাইটমেন্টের মধ্যে দিয়ে ফুটে ওঠে। এনলাইটমেন্ট সবকিছুকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে চায়। মানুষ কেন এই কাজটা করবে, why people will do these things, why they are doing it,
কেন মানুষ খায়, কেন মানুষ পড়াশোনা করে, প্রত্যেকটা জিনিসের পেছনে ব্যাখ্যা কি? প্রত্যেকটা জিনিসের পেছনে ব্যাখ্যা হবে যুক্তিকেন্দ্রিক ব্যাখ্যা, রিজন ওরিয়েন্টেড ব্যাখ্যা। সেই কারণেই বলা হচ্ছে যে এনলাইটমেন্ট ইউরোপিয়ান সোসাইটিতে বিস্তীর্ণ পরিবর্তন নিয়ে আসে। শুধু পরিবর্তন নিয়ে আসে না, এনলাইটমেন্ট মানুষের বিশ্বাস, মানুষের ধ্যান ধারণার মধ্যে পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ এনলাইটমেন্টের আগে পর্যন্ত যে চিন্তা ভাবনাগুলো ধর্মীয় প্রেক্ষাপটে বাস্তবায়িত হয়েছে, মানুষ সবকিছুর পেছনে ধর্মকে গুরুত্ব দিয়েছে, সেই ধর্মীয় চিন্তা ভাবনা, ধর্মীয় বিশ্বাসকে ডিস্ট্রয় করে এনলাইটমেন্ট যুক্তিকেন্দ্রিক বিশ্বাসকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যা কিছুই বাস্তবায়িত হচ্ছে, যা কিছু ঘটে চলেছে, সবকিছুর পেছনে একটা যুক্তির প্রাধান্য রয়েছে। We need to know to understand the reasons why it is necessary. তারপরে পয়েন্ট দেখো, লাস্ট যে পয়েন্টটা বলছে, এনলাইটমেন্টের হাত ধরে তৈরি হলো সায়েন্টিফিক রেভলিউশন। আর কি? ফ্রেঞ্চ রেভলিউশনস এন্ড আমেরিকান রেভলিউশনস। দেখো এই যে রেভলিউশনস গুলো, এনলাইটমেন্ট টাইম ফ্রেমে যে রেভলিউশন গুলো ঘটছে, ফ্রেঞ্চ রেভলিউশনস, আমেরিকান রেভলিউশনস বা ধরো সায়েন্টিফিক রেভলিউশনস, যদি এগুলো না ঘটতো তাহলে কিন্তু সমাজতত্ত্বের উদ্ভব ঘটা ছিল অস্পষ্ট। উদ্ভব কিন্তু ঘটে উঠতো না। সমাজ কাঠামোয় বিশৃঙ্খলতা, ধর্মীয় বিধিনিষেধ গুলোকে দূর করেছিল বলেই একটা উন্মুক্ত সামাজিক চিন্তার বাতাবরণ তৈরি হয়ে উঠতে পেরেছিল। ফরাসি বিপ্লব এবং আমেরিকান বিপ্লব। আমেরিকান বিপ্লব তোমরা জানো যে কিভাবে আমেরিকাতে চাকে কেন্দ্র করে একটা বড় বিপ্লবের আকার নেওয়া শুরু করে, এবং আমেরিকান বিপ্লব কিভাবে স্বদেশের একটা নিজস্ব জায়গা দখল করে। যদিও সেই সময়ে বিপ্লবগুলির মূল লক্ষ্যই কি ছিল? লক্ষ্য ছিল রিজনকে প্রতিষ্ঠা করা, ধর্মীয় ধ্যান ধারণাকে নাকচ করা, ডিস্ট্রয় করে দেওয়া, নতুন থট, নতুন চিন্তা ভাবনাকে সমাজে উপস্থাপন করা, তবেই তো সমাজ সুষ্ঠু পথে যাবে। এখানে আমরা কতগুলো জিনিস দেখে নেব। দ্য সায়েন্টিফিক রেভলিউশনস, ফ্রেঞ্চ রেভলিউশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস। তাহলে সায়েন্টিফিক রেভলিউশনসে আমরা কি দেখছি? রেনেসাঁস সময়কালে ইউরোপে 14 থেকে 16 শতাব্দী, অর্থাৎ এই রেনেসাঁস সময়কাল, সায়েন্টিফিক রেভলিউশনের সময়কাল তখন বলছে ইউরোপে 14 থেকে 16, অর্থাৎ জিসাস ক্রাইস্টের মারা যাওয়ার পরে ধীরে ধীরে কিভাবে সমাজ কাঠামো, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফ্যাক্টরি ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে শুরু করছে। মানুষ অনেক বেশি ধর্মীয় প্রেক্ষাপট থেকে বস্তুগত জীবন, বিজ্ঞান কেন্দ্রিক চিন্তা ভাবনাগুলোর প্রতি আকর্ষিত হচ্ছে। অর্থাৎ সমাজ সম্বন্ধে তার চিন্তা ভাবনাগুলো দ্রুত রূপ পরিবর্তন করছে। যেগুলো ছিল ধর্মের আদতে, ধর্মের আড়ালে, সেগুলো ছিল যুক্তির মধ্যে চলে আসছে। সেই সময়কার দেখো তাবর তাবর ব্যক্তিদের মধ্যে ছিল গ্যালিলিও, নিউটন, চার্লস ডারউইন। তারা কিন্তু সমাজে রেভলিউশন ঘটায়, সায়েন্টিফিক রেভলিউশন ঘটায়। তারা এমন এমন জিনিসের আবিষ্কার করেন যা সমাজের পরিভাষাকেই পাল্টে দেয়, সমাজের বিজ্ঞানের নিভকে শক্ত করে। আমরা যদি ফরাসি বিপ্লবের দিকে দেখাই, তোমরা জানো ফরাসি বিপ্লব 1789 এ ফরাসি বিপ্লব যে হয়, এই ফরাসি বিপ্লব কিন্তু যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছিল সেটা হচ্ছে যে স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সাম্যের যে নীতি। অর্থাৎ ফ্রিডমের প্রয়োজন রয়েছে, মানুষ চাইছে ফ্রিডম, সে কিন্তু আর শোষণ চাইছে না, স্বাধীনভাবে জীবন যাপন করতে চাইছে, স্বাধীনতার রূপ দেখতে চাইছে, ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি যেন শত্রু মনোভাব না থাকে, থাকে যেন ভ্রাতৃত্ববোধ। তবেই তো মানুষের প্রকৃত জ্ঞানের, তার অভিজ্ঞতার সুস্পষ্ট বিকাশ ঘটা সম্ভব হবে। আর কি প্রয়োজন? আর যে সাম্যের নীতি, অর্থাৎ ভেদ বিভেদ গুলোকে দূর করতে হবে, সাম্যের প্রয়োজন রয়েছে, মানুষের মধ্যে সাম্যের বিস্তার ঘটাতে হবে। দেখো এখানে কি কি জিনিস পাবো, সেটা হচ্ছে যে সামন্ততান্ত্রিক যুগের অবসান ঘটায় এবং সমাজে নতুন শৃঙ্খলা সৃষ্টি হয়। ফ্রেঞ্চ রেভলিউশন সামন্ততান্ত্রিক সমাজের অবসান ঘটায়, অর্থাৎ
জমি যে মালিকানা, ব্যক্তি কেন্দ্রিক যে মালিকানা, সেখান থেকে সামন্ত প্রভুদেরকে উৎখাত করে এবং সমাজ ব্যবস্থার পরিবর্তন করে, বিজ্ঞান ভিত্তিক উৎপাদন ব্যবস্থার দিকে অগ্রসর হয়। তারপরে দেখো বলছে রাজতন্ত্রের অবসান ঘটে। একটা সময় ছিল সমাজ কাঠামো রাজতন্ত্রের অধীনে বিরাজ করত, কিন্তু রাজা তো আর চিরকাল থাকতে পারে না। সমাজ পরিবর্তনের সাথে সাথে নতুন রুলস এন্ড রেগুলেশনস এসছে, নতুন সমাজ কাঠামো আরো বেশি জটিল হয়েছে এবং সেখানে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন শাসন ব্যবস্থাকে রেগুলেট করছে, রাজা কিন্তু নয়। তাহলে প্রশাসনিক পরিকাঠামোর চিত্র কিন্তু স্পষ্ট হচ্ছে। ফরাসি বিপ্লব বিভিন্ন ক্ষেত্রগুলোতে পরিবর্তন নিয়ে আসছে। এ প্রসঙ্গে যে সমস্ত ব্যক্তিদের নাম আমরা আলোচনা করবো কি, সেটা হচ্ছে কোট, দুর্খেইম, পার্সেন্স। এরা কিন্তু সমাজে তাৎপর্যপূর্ণ এই সময় অবদান রাখে, সোশিয়াল ডেভেলপমেন্টকে একটা নতুন দিশায় পৌঁছানোর সহায়তা করে। এবং শুধু তাই নয়, তারা দেখানোর চেষ্টা করেছে কিভাবে বিভিন্ন পর্যায় ধরে সোশিওলজি ডেভেলপমেন্ট হয়েছে, অ্যানথ্রোপোলজি ডেভেলপমেন্ট হয়েছে, কিভাবে ধর্মীয় গোড়ামি থেকে সমাজতাত্ত্বিক চিন্তাধারা, মানুষের সমাজ কেন্দ্রিক চিন্তাধারা একটা যুক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস। দেখো ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু কখন হচ্ছে? 1760-এর দশক। শিল্প বিপ্লব কি পরিবর্তন নিয়ে আসছে? কৃষিকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থাকে শিল্প কেন্দ্রিক উৎপাদন ব্যবস্থায় রূপান্তর করে। অর্থাৎ যে উৎপাদনগুলো এতদিন পর্যন্ত ম্যানুয়াল লেবারে হতো, নাঙল দিয়ে হতো, গরু দিয়ে চাষ করা হতো, অর্থাৎ উৎপাদন ব্যবস্থায় যে ম্যানুয়াল লেবারের রিফ্লেকশনস, সেটা থেকে মেশিনের উদ্ভব ঘটানো। অর্থাৎ মেশিন যখন ইন্ট্রোডিউস হয়ে গেল, তখন কিন্তু উৎপাদন ব্যবস্থায় গতি বাড়লো, মানুষ কিন্তু ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন ব্যবস্থার দিকে বেশি প্রভাবশালী হয়ে উঠতে শুরু করলো। একই সাথে কি বলছে, নতুন যন্ত্র কৌশলের উদ্ভবের সাথে সাথে গড়ে ওঠে নতুন কলকারখানা। তার মানে সামন্ততান্ত্রিক থেকে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সমাজের প্রত্যেকটা ফিল্ডেই পরিবর্তন এনেছে, সেটা সামন্ততান্ত্রিক সমাজ বলো বা সেটা পুঁজিবাদী সমাজ বলো, প্রত্যেকটা সমাজে শিল্পের বিকাশ ঘটেছে এবং সমাজকে নতুন দিশা প্রদান করার ক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা বড় ম্যাসিভ রোল রয়েছে। কোথ কিন্তু সেই সময় দেখার চেষ্টা করছে যে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সমাজের জন্য এসেনশিয়াল, কিভাবে সমাজকে কতগুলো দিশা প্রদানে সহায়তা করছে। এক্ষেত্রে আমরা কি দেখব? সমাজতাত্ত্বিক তত্ত্বের উত্থান দেখব। তিনটে বিপ্লব আমরা দেখলাম, এরপর আমরা কি দেখব? সমাজতাত্ত্বিক তত্ত্বের উদ্ভব। তাহলে উত্থানে আমরা কি কি পেলাম? প্রথম পয়েন্ট বলছে যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। কারণ মাথায় রাখবে, কোথ যে সময়ে সোশিওলজির ইনভেনশন ঘটাচ্ছেন, সেই সময় কিন্তু সমাজে ফিজিক্যাল সায়েন্সের ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে ফিজিক্যাল সায়েন্স সবকিছুকে সায়েন্সের আদলে দেখার চেষ্টা করছিল। কোথ সেই সময় দাঁড়িয়ে কি চেষ্টা করলো? যাতে সোশিওলজিকেও কিন্তু সায়েন্সের আদলে উপস্থাপন করার চেষ্টা। তার মানে তিনি সোশিওলজিকে সায়েন্স করার চেষ্টা করেছিলেন। একই সাথে আর কি কি জিনিসের ইজাজ হলো? সেটা হচ্ছে যে সোশ্যাল সার্ভে এবং কোয়ান্টিটেটিভ মেথড। অর্থাৎ সোশ্যাল সার্ভে এবং কোয়ান্টিটেটিভ মেথডের ডেভেলপমেন্ট হচ্ছে। অর্থাৎ সার্ভের মধ্যে দিয়ে কিভাবে কোশ্চেন সংগ্রহ করা যায়, কিভাবে ফিল্ডে পৌঁছানো যায়, একটা ব্যক্তির সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করা যায়, সার্ভের মধ্যে দিয়ে সম্ভব। আবার অনেক ক্ষেত্রে কোশ্চেনিয়ার মেথড হচ্ছে খুব এফেক্টিভ। একটা ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কোশ্চেনিয়ার খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সমাজে একটা ব্যক্তির কাছে কোশ্চেনিয়ার পৌঁছে দেওয়া খুব ইজি হয়ে গেছে। ব্যক্তি ডিজিটাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, যে কোনো মিডিয়ামের সাহায্য নিয়ে অন্য ব্যক্তির কাছে খুব সহজেই এগুলো পৌঁছে দিতে পারে। দেখো তারপরে কি বলছে, জ্ঞান অর্জনের রক্ষণশীল প্রতিক্রিয়া। এখানে
দুটো থিঙ্কারের নাম পাবে, বোনাল্ড এবং ম্যাস্ট্রি। এই বোনাল্ড এবং ম্যাস্ট্রি কি বলছে, তারা কিন্তু বলছে যে ডেভেলপমেন্টের ফলে যে সমস্যা, তাহলে তারা রক্ষণশীলতার কথা বলছে, যে এত বেশি ডেভেলপমেন্ট সমাজের জন্য জাস্টিফাইড নয়, এটা সমাজকে সঠিক দিশা দেখাতে পারবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়িয়ে দেবে। সো ইউ নিড টু গো ব্যাক দ্য পাস্ট, বা সেখানকার মেথড গুলোকে অ্যাপ্লাই করো। রক্ষণশীল প্রতিক্রিয়ার উপরে গুরুত্ব দিচ্ছে। আর কি দেখবো আমরা, রক্ষণশীল চিন্তাধারা। তারা চাইছে সামাজিক প্রেক্ষাপটে এই দ্রুত পরিবর্তন যাতে না হয়, ধীর গতিতে পরিবর্তন সমাজ কাঠামোকে বুঝতে বা উপস্থাপন করতে সহায়তা করবে। দেখো বলছে সামাজিক নৃতত্বের উদ্ভব কথাই হয়েছে ল্যাটিন শব্দ অ্যানথ্রোপোলজি। তোমরা যদি সোশিয়োলজি অ্যাসপেক্ট দেখো, তাহলে সোশিয়োলজির ইমার্জেন্স হচ্ছে ল্যাটিন শব্দ সোশিয়াস এবং গ্রিক শব্দ লোগোস থেকে। বা তুমি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্ট দেখো, তাহলে অ্যানথ্রোপোলজিরও কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে ল্যাটিন ওয়ার্ড অ্যানথ্রোপোলজিয়া থেকে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানথ্রোপোলজি? দ্য স্টাডি অফ হিউম্যানিটি, অর বা যদি বাংলায় বলি তাহলে আমরা সেটা হবে মানবতার অধ্যয়ন। রাদার যদি আমরা সোশিয়োলজিক্যাল অ্যাসপেক্টে দেখি, তাহলে সোশিয়োলজি ডেভেলপমেন্ট হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ টার্মের উপরে বেস করে, ল্যাটিন শব্দ সোশিয়াস এন্ড গ্রিক ওয়ার্ড লোগোস। তারপরে দেখো এখানে কতগুলো পর্যায়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। উন্নয়নের প্রথম পর্যায় 1725 থেকে 1840, দ্বিতীয় পর্যায় 1840 থেকে 1890, উন্নয়নের এই যে দ্বিতীয় পর্যায় দেখো 1840 থেকে 1890, আর এই যে প্রথম পর্যায় 1725 থেকে 1840, দেখো এই সময় কি জিনিস পাবো আমরা? রেনেসাঁ, এনলাইটমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস, ফ্রেঞ্চ রেভলিউশনস, আমেরিকান রেভলিউশনস। এই সময়কার যে থিঙ্কার নাম হচ্ছে ফ্রেঞ্চ, বোয়াস, আমেরিকান নৃবিজ্ঞান, তারাও কিন্তু সমাজতত্ত্বের উদ্ভাবে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। দ্বিতীয় পর্ব যদি আমরা দেখার চেষ্টা করি, এই সময় কি বলছেন, নৃবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক উত্থান শুরু হয়। প্রাতিষ্ঠানিক উত্থান মানে অফিসিয়ালি ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, বা পরবর্তীকালে যখন আমরা সমাজতত্ত্বের উদ্ভব দেখবো, যে অফিসিয়ালি দ্য ডেভেলপমেন্ট অফ অর দ্য ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি। তাহলে এই যে প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট, এই প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্টে পৌঁছানোর পথটা কিন্তু খুব ইজি ছিল না, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট বেয়ে তবে এই জায়গায় পৌঁছাতে হয়েছে। তো এখানে কিন্তু সেই প্রেক্ষাপটগুলোর আলোচনা প্রাসঙ্গিক হয়ে ওঠে। তাহলে প্রথম পর্যায় পেলাম, দ্বিতীয় পর্যায় পেলাম, এরপর আমরা কি দেখব? আধুনিক সামাজিক নৃবিজ্ঞানের উত্থান। তাহলে নৃবিজ্ঞান একটা ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল, আর এটা হচ্ছে মডার্ন। মডার্নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মডার্নের ক্ষেত্রে বলা হচ্ছে, এক্ষেত্রে আমরা কতগুলো থিঙ্কারকে দেখে নেব যারা খুব ফেমাস নৃতত্ত্বের জন্য। এটা হচ্ছে ব্রনিস্লো ম্যালিনস্কি, এবং দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে র্যাডক্লিফ ব্রাউন। দেখো ম্যালিনস্কি এবং র্যাডক্লিফ ব্রাউন, এরা দুজনাই কিন্তু তোমার এমিল ডুরখিমের দ্বারা প্রভাবিত, এবং এরা দুজনাই ডুরখিমের দ্বারা প্রভাবিত হয়ে কি করছে, সমাজকে এমন ভাবে তুলে ধরার চেষ্টা করছে যেখানে ডিফিউশনিস্ট অ্যাসপেক্ট গুলো গুরুত্ব পাচ্ছে। এটা গ্রামীণ সমাজ কাঠামো এবং সেখানকার মানুষের আচার আচরণ, রীতিনীতি, চালচলন, কথাবার্তার ধরন সবগুলো তাকে প্রভাবিত করছে।
কারণ হচ্ছে একটা সমাজকে বা একটা গ্রামকে বা একটা আদিবাসী গোষ্ঠীকে যেটাকেই বা আমরা বুঝতে যাই না কেন, তার এসেন্সটাকে আমাকে ইন ডিটেল স্টাডি করতে হবে, আমাকে এথনোগ্রাফিক স্টাডি করতে হবে। আর কি বলছে অ্যানথ্রোপোলজিস্ট, দেখানোর চেষ্টা করছেন যে দেখো একটা জিনিস মাথায় রাখবে, সোশিওলজি বা অ্যানথ্রোপোলজি এর প্রথম দিককার যে উত্থান, এই উত্থানে সেই সময়কার সমাজ কাঠামো, সেখানকার পরিকাঠামো, রীতিনীতি, সংস্কৃতি, এগুলো প্রাসঙ্গিক রূপ পেয়েছে এবং এগুলোকে ডিটেইলে স্টাডি করার প্রয়োজন হয়েছে। এথনোগ্রাফিক মেথড, ডিফিউশনিস্ট মেথড, এগুলো অ্যানথ্রোপোলজিস্টরা খুব বেশি ব্যবহার করেছেন সমাজ কাঠামো সম্বন্ধে তাদের বক্তব্যকে আরো ডিটেইলে বা মাইনিউটলি স্টাডি করার জন্য। ম্যালনোসকে যদি আমরা দেখি, আমরা দ্য অ্যাবোর্জিনস প্রোটেকশন সোসাইটি 1837, the American Associations for the Advancement of Science recognized ethnology, Anthropological Institute of Great Britain and Ireland, the Anthropological Society of Bombay। এই যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো দেখছো, এই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো কি করছে, নৃতত্ত্বের আধুনিক সামাজিক প্রেক্ষাপটের স্টাডিগুলোকে আরো বেশি শক্তিশালী করে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক রূপের তো প্রয়োজন রয়েছে, প্রতিষ্ঠানকে বুঝতে তো হবে, বইগুলো সম্বন্ধে আমাকে জানতে হবে, বিভিন্ন লেখক ম্যালনোসকি, ব্রাউন কি কি ধরনের বই লিখছে, সেই বইয়ের মধ্যে তারা কোন কোন মেথডে কথা বলছে, যে অ্যাবরজিনদের কথা বলছে, যে আদিবাসী সমাজের কথা বলছে, যে জীবনশৈলী কেমন, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ডিটেইলে স্টাডি করে নৃতত্ত্ব। দেখো নৃতত্ত্বের আলোচনার পরিধি কিন্তু সমাজতত্ত্ব থেকে ক্ষুদ্র, সমাজতত্ত্বের আলোচনার পরিধি নৃতত্ত্বের থেকে বেশি, মাথায় রাখতে হবে। নৃতত্ত্ব ক্ষুদ্র সমাজ নিয়ে আলোচনা করে আর সমাজতত্ত্ব বৃহত্তর সমাজ নিয়ে আলোচনা করে। তাহলে নৃতত্ত্বের যে পরিভাষা, কিন্তু দুটোর ক্ষেত্রে কি কমন জিনিস আমরা পাবো, নৃতত্ত্ব এবং সোশিওলজি দুটোই কিন্তু সমাজ নিয়ে আলোচনা করে এবং দুটোতেই ব্যক্তির আলোচনা ফুটে ওঠে, যদিও তাদের আলোচনার জটিলতা এবং পরিধি কিন্তু অনেক বেশি। দেখো এই প্রসঙ্গে আমরা কতগুলো নৃতাত্ত্বিকদের নাম আলোচনা করতে পারি, যেমন ধরো হেনরি মর্গ্যান, ম্যাকলেনন, ইভি টেলর, ফ্রেঞ্চ বোয়াজ, ফ্রেজার, ডব্লিউ.এইচ.এফ. রিভার, এরা প্রত্যেকেই হচ্ছে কিন্তু অ্যানথ্রোপোলজিস্ট। এরা প্রত্যেকেই তাদের প্রেক্ষাপট থেকে সমাজ, সংস্কৃতি, ক্ষমতা, পরিবার, রীতিনীতি, মূল্যবোধ, এগুলো সম্বন্ধে আলোচনাকে তুলে ধরেছে এবং নৃতত্ত্বের পরিধিকে আরো বেশি শক্তিশালী করেছে, আরো বেশি রসদ সংগ্রহ করেছে। সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের ইতিহাসের প্রেক্ষাপট দেখলে বুঝবে যে কোচ যখন সমাজতত্ত্বের উত্থান ঘটাচ্ছে, তোমরা জানো হয়তো আগাস্ট কোচের হাত ধরেই সমাজতত্ত্বের প্রথম বিকাশ হয় 1839 যখন কোচ তোমার সোশিয়োলজি ডেভেলপমেন্ট করছে, সাবজেক্টে প্রথম যখন ইন্ট্রোডিউস করছেন তিনি কিন্তু এরকম বই লিখে যায়নি, কি করেছেন, তার আলোচনার মধ্যে একটা ডিসিপ্লিন ফুটে উঠেছে। অর্থাৎ সমাজতত্ত্ব হবে এমন একটা স্টাডি যা সমাজের সায়েন্টিফিক ব্যাখ্যা দেবে, অবজেক্টিভ ব্যাখ্যা দেবে, পজিটিভ ব্যাখ্যা দেবে। তার মানে বুঝে নাও যে কোচ যে সময় লিখছেন তার আগে সমাজ কাঠামো কিন্তু ততটা পজিটিভ ওয়েতে ব্যাখ্যা হতো না। সেই সময় সমাজ ধর্মের অনুশাসনে চলতো, পোপেদের শাস্তির মধ্যে দিয়ে পোপেদের অত্যাচারের সমাজ জর্জরিত হয়ে পড়ে। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু কোচ সোশিয়োলজির কথা বলছেন, যেটা মানুষকে সঠিক পথ দেখাবে। অর্থাৎ আমরা যে কাজই করব সেই ধরনের কাজের পিছনে একটা যুক্তিকে খুঁজবো, যুক্তির উপরে ভিত্তি করেই কিন্তু কাজের যথার্থতা প্রস্ফুটিত হবে। এইভাবে দুটো ইউনিটের সারমর্ম হচ্ছে সমাজতাত্ত্বিক চিন্তাধারা
কিভাবে মানুষের চিন্তাধারার মধ্যে সমাজতাত্ত্বিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত, যুক্তি, প্রেক্ষাপট, বিশ্লেষণ, পর্যবেক্ষণ, এগুলোকে দেখতে হবে। কোন জিনিসকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে আসতে হবে। আর কি দেখবো আমরা? আর আমরা দেখবো সেই বিষয়গুলোকে যে কিভাবে সোশিওলজি, অ্যানথ্রোপোলজি উত্থান ঘটলো, কোন কোন তাত্ত্বিকরা এর জন্য দায়ী, এবং সেই সময়কার তিনটে গুরুত্বপূর্ণ রেভলিউশন আমরা আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস, ফ্রেঞ্চ রেভলিউশনস এন্ড আমেরিকান রেভলিউশনস, বা টেকনোলজিক্যাল রেভলিউশন যদি বলো, বা সায়েন্টিফিক রেভলিউশনস। এই রেভলিউশনস গুলো সমাজে কি ধরনের পরিবর্তন নিয়ে আসছে, যে পরিবর্তনগুলোকে ব্যাখ্যায়িত করার জন্য বা সেগুলোকে সঠিক পথ দেখানোর জন্য সেই সামাজিক প্রেক্ষাপটে সোশিওলজির ডেভেলপমেন্টটা সেই সময় কিন্তু হচ্ছে। তাহলে প্রথম দুটো ইউনিট তোমাদের কাছে ক্লিয়ার। একটা আলোচনার বিষয়বস্তু যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন বা ইনভেস্টিগেশনস, আর একটা ছিল কি দ্য এমার্জেন্স অফ সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি। দুজনের আলোচনার বিষয়বস্তু আলাদা এবং দুজনের দুটো ভিন্ন প্রেক্ষাপটে সমাজের বিশ্লেষণকে তুলে ধরার চেষ্টা করে, ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করে থাকে। আর এটুকুই থাক। নমস্কার।